রাজনীতির খেলা জমে উঠেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে মনোনয়নপত্র আজকে দাখিল বিকাল 5টায় শেষ হয়েছে। বিএনপি, জামাত, এনসিপি সহ বিপুল সংখ্যক রাজনৈতিক দল কিছু সংখ্যক বাদে এই নির্বাচনে তাদের মনোনয়নপত্র দাখিল করেছে। বিএনপি তার সম্ভাবনা কতিপয় দলের সঙ্গে মিলে জোট গঠন না করে আসন বন্টনের দিকে অগ্রসর হয়েছে। একই কৌশলে অগ্রসর হয়েছে জামাত ইসলামী বাংলাদেশ। জামাত ইসলামের সঙ্গে এই পর্যন্ত 12টি দল আসন সমঝোতার দিকে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। তার মধ্যে নতুনভাবে যুক্ত হয়েছে এনসিপি, অর্থাৎ ছাত্রদের নবগঠিত দল, আর বিএনপির সাথে থাকা দীর্ঘদিনের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি অলি আহমেদের নেতৃত্বাধীন সেই দলটাও জামাতের সঙ্গে জোট করেছে। জামাতের সঙ্গে এই পর্যন্ত 12টি দল সমঝোতায় গেছে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত 11টি দলের পরিচয় পাওয়া গেছে, আরেকটি দলও পাইপলাইনে আছে বলে মনে করা হচ্ছে। সবচেয়ে যেটা বিস্ময়ের বিষয় সেটা হলো বিএনপির সাথে তো তার সমমনা দলগুলো রয়েছে, শেষ পর্যন্ত তারা আসন সমঝোতায় পৌঁছেছে বলে মনে করা হচ্ছে। আর বাকিটা হয়তো তারা ইতিমধ্যে প্রত্যাহারের মধ্য দিয়ে চূড়ান্ত করবে। কিন্তু জামাতের সঙ্গে যে কর্নেল অলির দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং বিশেষত ছাত্রদের যারা বৈষম্য বিরোধী আন্দোলন করে শেখ হাসিনার পতনে, ফ্যাসিবাদের পতনে নেতৃত্ব দিয়েছে, সেই ছাত্রদের দল এনসিপি জামাত ইসলামের সাথে নির্বাচনী সমঝোতা করেছে। এটা এ কারণে দলটির মধ্যে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। যদিও এর আগেই এনসিপি অনেকটা নীতিভ্রষ্ট হয়েছে বলে অনেকেই দল থেকে বিদায় নিয়েছিল, উমামা, ফাতেমা সহ অনেকে। এবারে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সাবেক উপদেষ্টা, এই দলে মুখপাত্র হিসেবে যোগদান করলেও সাবেক উপদেষ্টা মাহফুজ এখন পর্যন্ত দলে যোগদান করেননি। দল থেকে বেরিয়ে গেছেন উল্লেখযোগ্যদের মধ্যে ডাক্তার তাসলিম, যারা আরও অনেকে ইতিমধ্যে দল থেকে চলে গেছেন। কেউ কেউ স্বতন্ত্র নির্বাচন করছেন, কেউ কেউ নির্বাচনই করছেন না। এবং তারা বলছেন পরিষ্কারভাবে, যেমন আব্দুল কাদেরের পোস্টের আগেই তিনি বলেছেন যে দলটি এই যে তরুণ প্রজন্মের যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল বিপ্লবের মধ্যে দিয়ে তাদের প্রতি মানুষের, সেটাকে যারা চুরমার করে দিয়েছে এবং তারা জামাতের সাথে সমঝোতায়। তো জামাতের বিরুদ্ধে তো একটা অভিযোগ আছে যে স্বাধীনতার সময় তারা 71-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তারা পাকিস্তানি সামরিক বাহিনীকে সহায়তা করেছে, বুদ্ধিজীবী হত্যা করেছে। মানবাধিকার অভিযোগে তাদের অনেক নেতার ফাঁসি হয়েছে। যদিও জামাত ইতিমধ্যে সেই পাকিস্তানের সহযোগী বা স্বাধীনতার বিরোধিতার বিষয়ে নতুন ন্যারেটিভ তারা তৈরি করতে চাচ্ছে। তারা 71কে ভুলিয়ে দিয়ে 24কে সামনে আনার চেষ্টা করছিল। এনসিপিও তাই করেছিল, কিন্তু এনসিপির পুরো অবস্থানটা জনগণ এতদিন বোঝেনি, কিন্তু এখন পরিষ্কার হয়েছে। এনসিপির বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ, চাঁদাবাজি সহ, এবং সম্প্রতি তারা নীতিভ্রষ্ট হয়েছে বলে ব্যাপকভাবে অভিযোগ করা হচ্ছে। ফলে দলটা ভাঙনের মুখে পড়েছে এবং ভাঙনের পদ থেকে হিরিক পড়েছে রীতিমতো। এটা সকলকেই বিস্মিত করেছে। যদিও এনসিপি বলতে চাচ্ছে যে এটা একটা কেবলমাত্র নির্বাচনী সময়ের সমঝোতা। এনসিপি তার নৈতিকতা হারায়নি, তার চরিত্র পাল্টায়নি। তো বিশেষ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর প্রেক্ষিতে, অর্থাৎ গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যুর প্রেক্ষিতে এনসিপি নতুন করে চিন্তা ভাবনা করতে শুরু করছে বলে বলা হচ্ছে। এবং তারই ধারাবাহিকতায় যেমন আমরা বলতে পারি, এনসিপির উপর আক্রমণ, হামলা, হত্যাসহ নানামুখী চাপ বাড়ছিল। বিশেষ করে হাদি হত্যার মধ্য দিয়ে
এ বিষয়ে গুরুতর পরিস্থিতি তৈরি হয়েছে এবং এ থেকে মুক্তির জন্য ইনকলাব মঞ্চ সহ 24 গণ অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে তৈরি হয়েছে নতুন চিন্তাভাবনা এবং একটা আতঙ্ক তৈরি হয়েছে। ছাত্রদের তৈরি এনসিপি নির্বাচনে জামাত সহ 8 দল এবং পরবর্তী যেটা 11 দলে পরিণত হয়েছে জোট করেছে, আসন ভাগাভাগি করেছে। ভবিষ্যতে নিরাপত্তা প্রশ্নে তারা আরও অনেক নতুন চিন্তা ভাবনা করছে। ভবিষ্যতে এই দলটি হয়তো একসময় অনেকে আশঙ্কা করছেন জামাতের সঙ্গে তারা লীনও হয়ে যেতে পারে। এবি পার্টি জামাতের শিবিরের লোকজন দিয়ে গঠিত, ফলে এটা যেতে পারে। কর্নেল অলির ছেলেকে হয়তো বিএনপির পক্ষ থেকে আপনার চট্টগ্রামে একটি আসন দেওয়া হয়েছে। কর্নেল অলির এই আশাটা বিএনপি জোট ছেড়ে এটা অনেকটা পাতনে খেলা মনে করা হচ্ছে। কিন্তু যেমন হেফাজত, চরমনাই, পীরের দল, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস ইত্যাদি দলগুলো জামাতের সঙ্গে জোট করার অনেক আগে থেকেই আলোচনা শুরু হয়েছে এবং সম্প্রতি যুক্ত হয়েছে এনসিপি। তো এনসিপি তার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বর প্রশ্নে তারা ছাত্রদের নিয়ে, অর্থাৎ ছাত্রদের যে আন্দোলন ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পরবর্তীতে এক দফা আন্দোলনে তারা হাসিনার পতন ঘটিয়েছে। সেক্ষেত্রে তাদের ত্যাগ তিতিক্ষার কথা এদেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। কিন্তু আজকে তাদের যে নির্বাচনী জোট, এটাকে অনেকেই ভালো চোখে দেখছেন না। যদিও ওসমান হাদি মৃত্যুর আগে এক সময় বলেছিলেন যে বিএনপিকে বেশি খোঁচাখুচি করবেন না, ঠেলাঠেলি করবেন না, তাহলে দলটা যদি আওয়ামী লীগের দিকে ঝুঁকে যায়, অনেকের ভাষায় ভারতের দিকে ঝুঁকে যায়, তাহলে দেশের রাজনীতিতে নতুন সংকট তৈরি হবে এবং সেটা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য কল্যাণকর হবে না। দেশের মানুষের গণতন্ত্রের উত্তরণের জন্য, ভাগ্য উন্নয়নের জন্য, সামগ্রিক উন্নয়নের জন্য। তাহলে মধ্য উদার গণতান্ত্রিক দল, স্বাধীনতার সপক্ষের দল থাকছে না। সেটা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দেখা দিতে পারে। 71 সালে যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে স্বাধীনতার পক্ষে কথা বলার মতো দল কেবলমাত্র পরবর্তীতে থাকে বিএনপি। সেই বিএনপিকেও যদি নানাভাবে তকমা লাগিয়ে আওয়ামী লীগের দিকে কিংবা ভারতের দিকে ঠেলে দেওয়া হয়, সত্যি সত্যি ওসমান হাদি এটা ভালো কথা বলেছিলেন। ওসমান হাদি, জিয়াউর রহমান, খালেদা জিয়া, এমনকি তারিক জিয়ারও প্রশংসা করেছেন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে গণতন্ত্রের জন্য বিএনপির ত্যাগ তিতিক্ষা লড়াই। জিয়া রহমান যে সূচনা করেছিলেন, বেগম যে সেটা বহন করে এই পর্যন্ত এনেছেন। এখন তারেক জিয়া সেই দায়িত্ব সম্প্রতি লন্ডন থেকে 17 বছর পরে ফিরে এসে গ্রহণ করেছেন। অথবা আমরা মনে করি বিএনপি একটি উদারনৈতিক দল, যে উদারনৈতিক গণতন্ত্রের চর্চা তারা করে আসছিল, চর্চা তারা অব্যাহত রাখবে এবং জামাত ইসলামী সহ যে দলগুলো 12 দলীয় জোট হোক আর 11 দলীয় জোট হোক, তারাও যেন এদেশের গণতন্ত্রের উত্তরণের পথ খোলা রাখে। বাংলাদেশটা যেন কোনো মৌলবাদী শক্তি বা উগ্রবাদী শক্তির দিকে ঝুঁকে না পড়ে, এই চেষ্টা আমাদের সকলেরই থাকবে। ভারতের বিজেপি মতোই যেন বাংলাদেশের কোনো দল আচরণ না করে, সেটা এদেশের জনগণের প্রত্যাশা। মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছে, যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে 24 গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে, সে আকাঙ্ক্ষা আরও বেগবান হয়েছে, আরও প্রতিষ্ঠিত হয়েছে, আরেকবার প্রতিষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের নিয়ে যারা ব্যবসা করছিলেন, মুক্তিযুদ্ধকে নিয়ে যারা তার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন, তাদের জাত ভাগা জবাব দিয়েছে ছাত্ররা। বিএনপি 15-16 বছর আন্দোলন করেছে, সর্বশেষ ছাত্রদের আন্দোলনের মধ্যে দিয়ে তা পরিণতি পেয়েছে এবং সাবেক ফ্যাসিস্ট গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনার পতন হয়েছে, ফেসিবাদের পতন হয়েছে। কিন্তু বাংলাদেশে নতুন করে যাতে কোনো ফেসিবাদ তৈরি না হয়, কোনো উগ্রবাদ তৈরি না হয়, উগ্রবাদের প্রতিষ্ঠা না পায়, সেই আকাঙ্ক্ষা দেশের মানুষের সকলের। এই আকাঙ্ক্ষা নিয়ে এদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল। পশ্চিমা পাকিস্তানের শক্তির বিরুদ্ধে, শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে। সেদিন অনেক ত্যাগ তারা স্বীকার করেছিল। 24 গণ অভ্যুত্থানে আওয়ামী লীগকে বিদায় করতে গিয়েও তারা অনেক ত্যাগ স্বীকার করেছে। বিশেষ করে ছাত্রের সঙ্গে জনতা অবশ্যই ছিল, মেহনতি মানুষ ছিল। সেই মেহনতি মানুষের আকাঙ্ক্ষা, দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণে অবশ্যই সকলকে কাজ করতে হবে। রাজনৈতিক দলগুলোর প্রতি সেই দাবি
মানুষের বেশি, আকাঙ্ক্ষা বেশি। রাজনৈতিক দলগুলো সেই আকাঙ্ক্ষা পূরণের কাজ করবে, এটা সকলেই বিশ্বাস করে। বন্ধুরা, আমি আমার ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমার আজকের পর্ব শেষ করছি। আবার দেখা আপনাদের সাথে নতুন কোনো এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে। আমাদের যে আজকে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পার হলো, এর মধ্যে দিয়ে 12 ফেব্রুয়ারি আগামী বছরের যে নির্বাচনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, সেটা শান্তিপূর্ণভাবে এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি এবং সবাই কামনা করি। সবাই সে মর্মে কাজ করবে, সকল মহল, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, সরকার, বুদ্ধিজীবী, সাংবাদিক, সাধারণ মানুষ, পেশাজীবী মানুষ, সকলকেই আমরা জানি যে এই লক্ষ্যে কাজ করবে এবং এটা সকলের প্রত্যাশা। শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য একটি নির্বাচন, যার মধ্যে দিয়ে গণতন্ত্রের উত্তরণ ঘটবে, জন আকাঙ্ক্ষার পূরণ হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।